আসসালামু আলাইকুম, আমি রোকেয়া জামান, টিচার বিবিএ প্রফেশনালস ধনিয়া ইউনিভার্সিটি কলেজ। আজকে 8 সেমিস্টারের ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কোর্সের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের টপিক হচ্ছে অডিট বা অডিটর অর দ্য ফাংশনস অফ অডিটর। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন অডিট নিয়ে। অডিটটা আসলে কি? যেহেতু আপনারা 8 সেমিস্টারের স্টুডেন্ট, আমার মনে হয় বিগত কোনো এক সেমিস্টারে আপনাদের অডিট বিষয়ে একটা কোর্স ছিল, টোটাল অডিট বিষয়ের উপরে একটা কোর্স ছিল। তো আমার যতটুকু ধারণা আপনাদের অডিট সম্পর্কে বেসিক একটা ইনফরমেশন আছে। তারপর আমি বলার চেষ্টা করব যে অডিট কি, হু ইজ অডিটর এবং অডিটরের কাজগুলো কি, ফাংশনসগুলো কি, কেন অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানে অডিটর প্রয়োজন হয়, কেন অডিট করার প্রয়োজন হয়। বেসিক্যালি বলা যেতে পারে যে অডিটর একজন হচ্ছে স্বাধীন ব্যক্তি বা স্বাধীন ব্যক্তিত্ব, যিনি আর কি মালিক পক্ষ এবং প্রতিষ্ঠানের অন্যান্য পক্ষের সাথে সম্পর্কিত থাকেন না। নর্মালি তিনি বাইরের একজন ব্যক্তি হন, যিনি প্রতিষ্ঠানের বিষয়ে এবং প্রতিষ্ঠানের অন্যান্য ইনফরমেশনের বিষয়ে অবগত থাকেন বা হচ্ছে এই বিষয়ে তিনি এক্সপার্ট হন। অ্যাকচুয়ালি এখানে অডিটর হু ইজ অ্যান এক্সপার্ট পারসন, এক্সপার্ট এই বিষয়গুলোতে এক্সপার্ট থাকেন, যে কোম্পানির যে চলমান গতিধারা, সেই গতিধারার হচ্ছে অবস্থাটা কীরকম, কোন দিকে যাচ্ছে, অ্যান্ড তার ইনফরমেশনগুলো অবশ্যই কোম্পানি প্রগ্রেসের জন্য, ডিসিশন মেকিংয়ের জন্য, ফিউচারে কি করা যেতে পারে, কোন দিকে হচ্ছে এটা যেতে পারে, এসব বিষয়ে তিনি আর কি সাহায্য করতে পারেন। তো এখানে একটা মেইন কথাটা হচ্ছে অডিটর তিনি বাইরের একজন ব্যক্তি হবেন, তিনি প্রতিষ্ঠান সম্পর্কিত কোনো ব্যক্তির সাথে রিলেটেড থাকবেন না, অর্থাৎ স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট একজন পার্সন থাকবেন, যিনি কিনা কোম্পানির জন্য হচ্ছে একটা ডিসিশন মেকিংয়ে সাহায্য করতে পারেন। এখন আমাদের অডিটের কোয়েশ্চেনটা এরকম যে হু ইজ অডিটর এবং এর সাথে explain the function of auditor. Question এরকম যে who is auditor or explain the functions of auditor. এখন মূলত অডিটর সম্পর্কে আমি যেটা বললাম যে হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি হবেন, তৃতীয় হচ্ছে পক্ষ হবেন, থার্ড পার্সন, যিনি কোম্পানির সার্বিক বিষয়ে বিবেচনা করবেন এবং সার্বিক বিষয়ে তথ্য নেয়ার পর সেটার হচ্ছে অবস্থা হচ্ছে কেমন হচ্ছে বা সেটা সম্পর্কে একটা আউটপুট যেটা আসছে সেটা সম্পর্কে তিনি একটা ডিসিশন দিতে পারেন বা সেটা সম্পর্কে একটা তথ্য তিনি দিতে পারেন পুরোটা বিবেচনা করার পর। তো এখানে বলছে the outside independent auditor is engaged to render an opinion on whether a company's financial statements are presented fairly in all material respects in accordance with financial reporting framework. অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা হচ্ছে একটা রুল বা কনসেপ্ট আর কি, যার উপরে ডিপেন্ড করে একজন থার্ড পার্সন ইন্ডিপেন্ডেন্টলি
হচ্ছে সেই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা কিনা তিনি বিবেচনা করেন, পর্যালোচনা করেন এবং সেটার মাধ্যমে একটা তথ্য উপস্থাপন করেন। এটা হচ্ছে হু ইজ এন অডিটর। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন যদি এভাবে দেওয়া হয় যে অডিটরকে, তাহলে এভাবেই সাজিয়ে লিখতে হবে। দেন এক্সপ্লেইন দ্য ফাংশনস অফ অডিটর। এখন অডিটর কে আমরা বুঝলাম, কিন্তু অডিটরের স্পেসিফিক কিছু কাজ থাকে, যে কাজগুলো নির্দিষ্টভাবে অডিটরই করে থাকেন এবং সেটা কোম্পানির জন্য প্রয়োজন হতে পারে বা প্রয়োজনীয়। এখন দেখা যায় যে এটা কোশ্চেন হতে পারে যে কেন আমরা অডিটরকে ইউজ করব, মানে অডিটর কেন পর্যালোচনা করবে? আমি আমার কোম্পানির মালিক, আমি কিন্তু নিজে থেকে আমার কোম্পানির ভালো মন্দ বা হচ্ছে আমি সেই কোম্পানির প্রোগ্রেসের জন্য কিভাবে কি করব আমি ব্যক্তিগতভাবে ভালো বুঝতে পারবো, বা আমার কোম্পানিতে যিনি ব্যবস্থাপক থাকবেন বা হচ্ছে অন্যান্য যে সমস্ত পদে যে সমস্ত কর্মকর্তা থাকবেন তারাও তো এই আমার প্রতিষ্ঠান সম্পর্কে ভালো তথ্য দিতে পারবে। বাট হোয়াই অডিটর? অডিটরের অবশ্যই প্রয়োজন আছে, কারণ অডিটর নিরপেক্ষভাবে এবং হচ্ছে অ্যাজ এন এক্সপার্ট সে হচ্ছে দেখা গেছে যে কোম্পানির রুলস এবং কোম্পানির অবস্থা এবং বাইরের কোম্পানিগুলোর অবস্থা এইসব বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে থাকেন। তিনি একটা বাহ্যিক একটা অবস্থা বা সর্বাপেক্ষা একটা বর্তমানে কি অবস্থায় পরিচালিত হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের আলোকে তিনি কোম্পানির অবস্থাটা নিরূপণে সাহায্য করতে পারেন। দ্যাটস ওয়াই আমরা এই কাজের জন্য অবশ্যই অডিটরকে নিয়োগ করব। তো এখানে দেখা যাচ্ছে যে an audit conducted in accordance with GAS and stand relevant ethical requirement enables the auditor to form the opinion। অর্থাৎ অডিটরের যেই ওপিনিয়নটা থাকে সেটা অবশ্যই ইথিক্যাল হয়, নীতিগতভাবে গ্রহণযোগ্য হয়। আমরা কিছু ফাংশনস দেখব যে হচ্ছে অডিটর কি কি কাজ করে। এখানে এরকম বলতে পারি যে হচ্ছে ফাংশনস of auditor এভাবে দিতে পারি। First of all, inquiring of management and others to gain an understanding of the organization itself. এরপর বলছেন যে its operations, functional situation, reporting and known fraud or error। অর্থাৎ inquiring of management এটা বলতে পারি। অডিটর ইনকোয়ারিং অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট কিভাবে পরিচালিত হচ্ছে সেটা কিন্তু অডিটর ইনকোয়ার করে থাকে। যেরকম ফিনান্সিয়াল অ্যানালাইসিস যখন তিনি পর্যালোচনা করেন তখন ফিনান্সিয়াল অ্যানালাইসিস প্রত্যেকটা পার্ট তিনি নির্দিষ্টভাবে সেটা হচ্ছে অ্যানালাইসিস করে থাকেন। তো যখন তিনি অ্যানালাইসিস করে থাকেন তখন বেসিক কিছু বিষয় থাকে যেগুলো তিনি ইনকোয়ার করে থাকেন, যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা কি সঠিকভাবে হচ্ছে তথ্য এখানে ইনক্লুড করে, মানে প্রতিষ্ঠানের সকল তথ্য ইনক্লুড করেছেন কিনা, বা হচ্ছে দেখা গেছে যে কোনো ধরনের ইরর অথবা ফ্রডের কোনো ব্যাপার এই ফিনান্সিয়াল অ্যানালাইসিসে আছে কিনা, এসব বিষয়গুলো অডিটর কি করে, ইনকোয়ার করে। দেন সেকেন্ডলি ইভালুয়েটিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল কন্ট্রোল। অর্থাৎ যিনি অডিটর তিনি সম্পূর্ণ ওই প্রতিষ্ঠানের জন্য নতুন একজন ব্যক্তি, অর্থাৎ তিনি ওই প্রতিষ্ঠানে যখন ঘটনাগুলো ঘটেছে তখন কিন্তু তিনি উপস্থিত ছিলেন না, তিনি পরবর্তীতে এসে তথ্যগুলো নিয়ে আলাপ আলোচনা বা বিশ্লেষণ করে থাকেন, অ্যানালাইসিস করে থাকেন। তো তাকে কি করতে হয়, একজন অডিটরকে সেই প্রতিষ্ঠানে যে
প্রতিষ্ঠানের তথ্যগুলো তো অবশ্যই তার কাছে থাকে, এবং তিনি কি করেন যে ইন্টারনাল কন্ট্রোল, মানে কোম্পানি বা প্রতিষ্ঠানের ভিতরকার যে অবস্থা সেটা তিনি কি করেন, তিনি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেন, মানে বোঝার চেষ্টা করেন যে কি অবস্থায় আছে, আসলেও কোম্পানিটা সঠিকভাবে চলছে কিনা, বা কোম্পানির ইন্টারনাল কিছু ব্যাপার থাকে সেগুলো সঠিকভাবে চলতেছে কিনা, সেগুলো কিন্তু একজন হচ্ছে অডিটর নিরূপণ করে থাকেন। তারপর কি বলছে যে performing analytical procedures, performing analytical procedures. So performing analytical procedures on expected and understand variance in account balance or classes of transactions. অর্থাৎ অ্যানালিটিক্যাল প্রসিডিউরস মানে প্রত্যেকটা এন্ট্রি, কোম্পানির প্রত্যেকটা এন্ট্রি তিনি কি করেন যে অ্যানালিটিক্যাল প্রসিডিউরস, সেগুলো অ্যানালিটিক্যাল ওয়েতে তিনি হচ্ছে পারফরমেন্সগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করে থাকেন, যেগুলো এন্ট্রি থাকে, অ্যামাউন্ট থাকে, সেগুলো সঠিক আছে কিনা, যে হচ্ছে ব্যালেন্স কি অবস্থায় আছে, ব্যালেন্স হচ্ছে ট্রানজ্যাকশন অনুযায়ী ব্যালেন্সগুলো ঠিক আছে কিনা, সেগুলো তিনি দেখেন। তারপর টেস্টিং ডকুমেন্টেশন সাপোর্টিং অ্যাকাউন্ট ব্যালেন্স আর ক্লাসেস অফ ট্রানজ্যাকশন, মানে ডকুমেন্টেশনাল ব্যালেন্স। টেস্টিং ডকুমেন্টেশন এটাই দেওয়া যেতে পারে। তো টেস্টিং ডকুমেন্টেশন বলতে যে ডকুমেন্টগুলো থাকে সেগুলো টেস্ট করা, এবং কিছু সাপোর্টিং অ্যাকাউন্টও থাকে যেগুলো কোম্পানির হচ্ছে মেইন ব্যালেন্সে পরবর্তীতে ইনক্লুড করা হয়। ইনিশিয়ালি সেগুলো হচ্ছে ইনক্লুড করা হয় যখন, সেই ডকুমেন্টগুলো টেস্টিং ডকুমেন্টেশন বলা হয়েছে, যে সেগুলোকে অ্যানালাইসিস করা হয় আদৌ সেগুলো কোম্পানির সাথে রিলেটেড কিনা। এরপর আছে অবজার্ভিং দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট, সবার শেষে আছে যে কনফার্মিং অ্যাকাউন্ট রিসিভেবল, and other accounts with third party. So was observing the physical inventory counts, অর্থাৎ যেই হচ্ছে ফিনান্সিয়াল যেই হচ্ছে অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা তৈরি করা হয়েছে, সেটা মানে প্রত্যেকটা এন্ট্রি ফিজিক্যাল যেই ফিগারগুলো, সেই ফিগারগুলোকে অবজার্ভ করা, অর্থাৎ যে পরিমাণ ট্যাক্স ধরা হয়েছে, তারপর যে পরিমাণ হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক যে খরচগুলো আছে সেগুলো ইনক্লুড করা হয়েছে কিনা, যে পরিমাণ লেনদেন হয়েছে সেগুলো সঠিকভাবে সেই ব্যালেন্স শিটে ঠিক মতো ইনক্লুড করা হয়েছে কিনা, ইভেন কোনো ধরনের যদি ভুল ত্রুটি থাকে বা কোনো সমস্যা যদি এন্ট্রির মধ্যে দেখা যায় তাহলে সেগুলো অবজার্ভ করা হয়। অ্যান্ড কনফার্মিং অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড আদার অ্যাকাউন্টস উইথ থার্ড পার্টি, অর্থাৎ কোম্পানির যে সমস্ত এন্ট্রিগুলো আছে থার্ড পার্টির সাথে হচ্ছে ডিল করা হয় বা হচ্ছে লেনদেন করা হয়, সেগুলো হচ্ছে কনফার্ম করা হয়েছে কিনা, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্ট পেয়েবলের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো ব্যালেন্স শিটে ঠিক মতো কনফার্ম করা হয়েছে কিনা। তো অডিটরের কাজটা মূলত ফিজিক্যাল যে ফিগার, অর্থাৎ আমাদের ব্যালেন্স শিটের যে ফিগার তৈরি হবে বা প্রত্যেকটা হিসাবের যেই হচ্ছে যেই সমাধানগুলো করা হবে সেগুলোর
অবশ্যই হচ্ছে অডিটর সেগুলো প্রত্যেকটি অ্যানালাইসিস করবেন, এবং প্রত্যেকটি অ্যানালাইসিস করার ফলে কি হবে, যে কোনো ধরনের ভুল ত্রুটি ইরর যদি ব্যালেন্স শিটে থাকে তাহলে তিনি সেটা বের করতে পারবেন। এবং ভুল ত্রুটি বের করার পরে যেটা হয় যে কোম্পানির প্রপার যে অবস্থাটা, মানে তার সলিউশন অনুযায়ী প্রফিট কি লস ইত্যাদি ব্যাপারগুলো অ্যানালাইসিস করার ফলে প্রপার যে একটা প্রেজেন্ট সিচুয়েশন বোঝা যায় যে কোম্পানিটা কোন অবস্থায় আছে। এটাই মানে মূলত অডিটরের কাজই হচ্ছে যে এই টোটাল অ্যানালাইসিস প্রক্রিয়াটার মাধ্যমে কোম্পানির অবস্থাটা বুঝতে সাহায্য করা। এবং এই অবস্থা বুঝার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে ডিসিশন মেকিং, অর্থাৎ কোম্পানিতে কি পরিমাণ ক্যাপিটাল আছে, আমার ক্যাপিটাল আমাকে অ্যাড করার প্রয়োজন আছে কিনা, আমি কোনো ডেট নিতে পারবো কিনা, বা আমার ডেট নিলে আমার হচ্ছে ফিউচারে আমার কোম্পানির জন্য ভালো হবে কি হবে না, ডেটগুলো আমি কোন কোন জায়গায় ইউটিলাইজ করব, এই সবগুলো বিষয় কিন্তু কোম্পানির যেই হচ্ছে অবস্থা, সেই অবস্থা দেখার ফলে এই সবগুলো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে খুব সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে কোম্পানিতে হচ্ছে যে পরিমাণ শেয়ার আছে এবং শেয়ার থাকার ফলে যে মানে ডেট, যে পরিমাণ ডেট হচ্ছে কোম্পানিতে আছে, ইকুইটি কি পরিমাণ আছে, অর্থাৎ ইকুইটি আর ডেটের একটা সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যে ইকুইটির তুলনায় যদি ডেট বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি হচ্ছে দেখা যায় ব্যাংক্রাপ্সির মধ্যে চলে যেতে পারে। আবার যদি ডেট একেবারে কমে যায় তাহলে তো আমার লেনদেন হচ্ছে যে প্রক্রিয়া বা লেনদেনের যে প্রক্রিয়া সেটা করাটা অনেকটা কঠিন হয়ে যাবে। প্রফিট লাস্ট ইয়ারলি যে প্রফিট আসবে, মান্থলি অ্যানালাইসিস করার ফলে যে আমার প্রোগ্রেস আমি আমার কোম্পানিতে দেখব, সেখানে কিন্তু ডেট ইকুইটির একটা সমন্বয় থাকার প্রয়োজন আছে। আদারওয়াইজ যদি ডেট ইকুইটির সমন্বয় ঠিক মতো না হয় দেন কোম্পানি সঠিকভাবে চলাটা কোয়াইট ইম্পসিবল। তো একটা জিনিস দেখা যায় যে এই অডিটর তার অ্যানালাইসিস প্রক্রিয়া সম্পন্ন করার পরে যে তথ্য বা যেই যে ডিসিশনটা তিনি দেন যে কোম্পানি এই অবস্থায় আছে, আরো প্রোগ্রেস করতে পারে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার ফলে। তো মানে অডিটরের এই কাজটার মাধ্যমে বোঝা যায় যে আমি আমার কোম্পানি বা আমি আমার প্রতিষ্ঠানের কি অবস্থায় আছে এবং কি অবস্থায় নিয়ে যেতে পারবো এবং কোন কোন সেক্টরে আমি হচ্ছে সেখানে ইনফ্লুয়েন্স রাখতে পারবো। এরপর বলছে হোয়াই অডিটরস অপিনিয়ন ইজ সিগনিফিক্যান্ট। এটা হচ্ছে টোটাল আলোচনার মধ্যে বিষয়টা চলে আসছে অনেকটা, যে হোয়াই অডিটরস অপিনিয়ন ইজ সিগনিফিক্যান্ট। তারপর একটু আমি বলার চেষ্টা করবো যে why auditor's opinion is significant। এখন দেখা গেল আমার প্রতিষ্ঠান ঠিকভাবে চলতেছে ভালো, একটা ইয়ার পরে দেখা গেছে আমার কোম্পানিতে একটা প্রফিটও আসছে, সবকিছুই ওকে চলতেছে, কিন্তু ফিউচারে আমি কোম্পানিটা কিভাবে রান করব, কোম্পানির কোন কোন জায়গায় পরিবর্তন নিয়ে আসা যাবে, বা আমি কোম্পানিকে আরো আপডেট করার জন্য কোন কোন ক্ষেত্রে প্রোগ্রেস নিয়ে আসবো, এসব বিষয়গুলো কিন্তু ব্যক্তিগতভাবে কোম্পানির মালিক বা ম্যানেজার এগুলো কিন্তু নির্ধারণে ততটা এক্সপার্ট থাকেন না যতটা না একজন অডিটর থাকেন। তো প্রথমত দেখা যায় যে হচ্ছে কোম্পানির যে অবস্থা নিরূপণের পর তার প্রোগ্রেসের জন্য অডিটর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স দেখাতে পারেন, এবং মালিক বা ম্যানেজার বা অন্যান্য কর্মকর্তার তুলনায় এক্সপার্টাইজটা হচ্ছে যে একজন অডিটরের বেশি থাকে। কারণ অডিটরদের কাজই হচ্ছে কোম্পানি অ্যানালাইসিস করা, কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালাইসিস করে তার অবস্থা বোঝার চেষ্টা করা, প্রোগ্রেস কোথা থেকে কোথায় নিয়ে যেতে হবে সেগুলোর একটা প্রপার ধারণা দিতে পারে। তো বোঝাই যাচ্ছে মানে অডিটরস অপিনিয়ন মাস্ট বি ইম্পর্টেন্ট ফর এ কোম্পানি ফর ফিউচার প্রোগ্রেস। তো এখানে বলছেন যে auditors test that a company's financial record and
অ্যাকর্ডিং প্রসিডিউরস কমপ্লাই উইথ দ্য ল, অর্থাৎ নির্দিষ্ট ল অবশ্যই অডিটর যেই কাজগুলো করবেন ল অনুযায়ী করবেন। এবার বলছে যে পাবলিকলি ট্রেডেড কোম্পানিজ রিকোয়ার্ড বাই দ্য ইউএস, আচ্ছা যাই হোক, আচ্ছা তো এই অডিটরের যে কাজগুলো হবে যে ডিসিশন মেকিং, ইনফরমেশন তৈরির ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী, অর্থাৎ গ্যাপ বা হচ্ছে বাংলাদেশের কোম্পানির ক্ষেত্রে বলি যে বাংলাদেশ হচ্ছে যে হচ্ছে ল অনুযায়ী কোম্পানি চলে, সেটা অনুযায়ী অবশ্যই অডিটরের হচ্ছে কার্যক্রম পরিচালিত হবে। তো কোম্পানিতে মানে বলা যায় যে অডিটর একজন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিক্যান্ট পারসন। এবার একটা কোশ্চেন আছে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ম্যাথসগুলো কিন্তু আমরা করছি, ওই যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট যে সমস্ত হচ্ছে অঙ্কগুলো করছি, ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা যেগুলো করছি, তা আমি আরেকটু রিমেমোরাইজ করার চেষ্টা করতেছি যে মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা পার্টস থাকে আমরা জানি, যে অপারেটিং অ্যাক্টিভিটিস, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো describe the three parts of a cash flow statement. এক হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, দুই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তিন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। আপনাদের পরীক্ষায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে মাস্ট বি একটা কোশ্চেন আপনারা পাবেন। নর্মালি ইনডিরেক্ট মেথড থেকে হচ্ছে বেশিরভাগ কোশ্চেন আসে, তারপর ডিরেক্ট মেথডটা দেখে রাখবেন। আর হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং এবং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কোন কোন হচ্ছে পার্টে কোন বিষয়গুলো যায়। নর্মালি অপারেটিং অ্যাক্টিভিটিসে দৈনন্দিন কার্যক্রমগুলো যায়, যেমন ইনকাম, লস বা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, এর বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার এন্ট্রিগুলো অ্যাড হয়।